আসসালামু আলাইকুম, আমি শামীম হোসেন ইউনিকর্ন মোটরসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ। আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দুইটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। একটা হচ্ছে একটা শব্দ ব্যবহার হয় গাড়ি বিক্রি করা বা গাড়ি মার্কেটিং করার ক্ষেত্রে, সেটা হচ্ছে লো মাইলেজ। আর আরেকটা হচ্ছে জাপানে গাড়ির মেনটেনেন্স কিভাবে হয় বা গাড়ি কেনার পরে গভর্নমেন্ট কিভাবে এই মেনটেনেন্স বিষয়টাকে কিভাবে মেনটেন করে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। যেটা একজন আমরা যারা বাংলাদেশে গাড়ি কিনি, রিকন্ডিশন গাড়ি কিনি, তাদের গাড়ি কেনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব উপকার হবে এবং কোন ইয়ারের গাড়ি কিনলে আমি কিভাবে বেনিফিটেড হব, সেই জিনিসটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। আচ্ছা, নাম্বার ওয়ান, লো মাইলেজ। লো মাইলেজ জিনিসটা কি? আমরা যারা রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করি বা যারা রিকন্ডিশন গাড়ি পারচেস করে, ইউজার যারা আমাদের দেশে, তারা লো মাইলেজ বলতে কি বোঝায় এটা আমি অ্যাকচুয়ালি একটু কনফিউজড। কারণ আমরা যখন কোনো বিষয়ে কনফিউজড হই, কেন কনফিউজড সেটার বিষয়ে একটু কথা বলি। এটা হচ্ছে অনেকেই গাড়ির মার্কেটিং করে। আপনি ইউটিউবে বা ফেসবুকে দেখবেন অনেকের ভিডিও বা অনেকে পোস্ট করে লো মাইলেজ। ডিটেল দেখতে গেলে দেখা যায় এটা মাইলেজ হচ্ছে 70,000, 80,000, 90,000, 1 লাখ। এই গাড়িগুলোকেও লো মাইলেজ বলে। যেমন আমি ওই দিন সরাসরি দেখলাম একটা গাড়ি ডেলিভারি করছে আমাদের, বা কেউ একটা গাড়ির ভিডিও তৈরি করছে, তখন দেখলাম তারা বলে যে লো মাইলেজের গাড়িটি ছিল লো মাইলেজে। কত মাইলেজ ছিল সেটা যখন বলতে যায়, তখন দেখা যায় তারা বলতে চাচ্ছে এটা 90,000, 80,000 বা 1 লাখ কিলো চলা একটা গাড়ি। 80,000, 90,000, 1 লাখ চলা গাড়ি যদি লো মাইলেজ হয়, তাহলে 5,000, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 এই গাড়িগুলো আসলে কি? আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গায়। আমরা যখন কোনো বিষয়ে কনফিউজড হই বা বুঝতে কষ্ট হয়, তখন আমরা কি করি? গুগল করি, অথবা এখন ChatGPT আছে আমরা ব্যবহার করি। তো আমি ওই দিন একটু কনফিউজড হয়ে গুগল করলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লো মাইলেজ। আমি দেখলাম গুগল সুন্দর আমাকে বলে দিচ্ছে অ্যাভারেজে 40 থেকে 50,000 চলা যে গাড়ি, তাকেই লো মাইলেজ কার বলা হয়। আচ্ছা, এখন যদি 40 থেকে 50,000 আমরা এইভাবে একটু কনসিডার করি, আমরা যারা রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করি তারা 5 বছরের বেশি পুরাতন গাড়ি ইম্পোর্ট করতে পারি না। তো এটা যদি আমার 2026 সাল হয়, 2021 সালের পিছনের কোনো গাড়ি আমি ইম্পোর্ট করতে পারবো না। দ্যাট মিন্স আমাকে 2021 মিনিমাম, ম্যাক্সিমাম আমি পিছনে যেতে পারবো। আচ্ছা, 2021 থেকে 2025 সাল পর্যন্ত একটা গাড়ি 5 বছর চলেছে। তো একটা গাড়ি অন এভারেজ যদি আমি ধরে নেই বছরে 10,000 কিলো করে, 5 বছরে 50,000 কিলো চলা, তার মানে এইটা একদম নর্মাল এবং একটা স্ট্যান্ডার্ড প্রসেস। হ্যাঁ, এর চেয়ে কমও হতে পারে একটা গাড়ির ক্ষেত্রে, হয়তো গাড়িটা ব্যবহার হয়নি খুব একটা, সেটা 5,000 কিলো হয়ে যেতে পারে, আবার সেটা 1.5 লাখ কিলো হয়ে যেতে পারে প্রচুর পরিমাণে ইউজ হওয়ার কারণে। বাট আমরা 40-50,000 বা 60,000 পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরতে পারি যে 5 বছরে একটা গাড়ি ব্যবহার হবে। সিমিলারলি যদি এখন 90,000 চলা গাড়িকে আমি লো মাইলেজ বলি, তাহলে আমি 20,000, 30,000 চলাকে আসলে কি বলবো? এই কোশ্চেনটা আপনাদের কাছে। এখন অনেকেই গাড়িটাকে কাস্টমারের কাছে প্রেজেন্ট করছে এটা লো মাইলেজের গাড়ি, অথচ গাড়িটা হচ্ছে 90,000 চলা বা 1 লাখ কিলো চলা। কাস্টমার সবাই তো ওইভাবে এই বিষয়ে খুব একটা এডুকেটেড হবে এটা সব সময় না। অনেকেই আছে হয়তো এই বিষয়গুলো বুঝে না, গাড়িটা দেখতে চকচক করছে, গাড়িটা সুন্দর। আমি কিন্তু আগে বলে নিই, 90,000 বা 1 লাখ চলা গাড়িকে আমি খারাপ গাড়ি এই কথা বলার পক্ষে না। 80, 90, 1 লাখ, 1.5 লাখ কিলো চলা গাড়িও বাংলাদেশে অনায়াসে তার পরবর্তী 5-10 বছর চলে, কোনো ঝামেলা ছাড়াই, কোনো সমস্যাই হয় না। কারণ এই গাড়িগুলো জাপানে চলা গাড়ি, আর জাপানিজ গাড়ি মানে হচ্ছে রিলায়েবল এবং এর মেনটেন্যান্স কম লাগে। এবং এটা যেহেতু বললাম রিলায়েবল শব্দটা ব্যবহার করলাম, যেই গাড়িটা রিলায়েবল তার ক্ষেত্রে তো আসলে কত কিলো চললো, বয়স কত হলো, এটা খুব একটা ম্যাটার করে না। এখন এই লো মাইলেজ বিষয়টা নিয়ে আমি একটু কনসার্ন এই কারণে, আমরা যখন তাহলে 20,000, 30,000 কিলো চলা গাড়ি ইম্পোর্ট করব, তাহলে ওইটাকে আমি কি বলবো? এটার জন্য একটা নতুন শব্দ থাকা উচিত। যদি 80, 90, 1 লাখ কিলো যদি লো মাইলেজ হয়, তাহলে এইটাকে হয় বলতে হবে ভেরি ভেরি লো, অথবা এটার জন্য অন্য কোনো শব্দ আনতে হবে।
আচ্ছা, এটা একটা বিষয় গেল। এখন কাস্টমারের উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি সে কত মাইলেজের গাড়ি কিনবে। যেমন 10,000 কিলো চলা একটা গাড়ি যেই রকম প্রাইস হবে, 20,000 কিলো চলা গাড়ি নিশ্চয়ই তার চেয়ে একটু কম হবে যদি সিমিলার ইউনিট হয়। 30,000 হলে আরেকটু কম, 90,000 হলে তাহলে কতটুকু কম হবে, এটা একটা বিষয়। আচ্ছা, এই বিষয়টা আমরা যদি এইভাবে চিন্তা করি যে যত বেশি মাইলেজ হবে তত দাম কম হবে, এটাও সবসময় রাইট না। কারণ তখন আবার দেখতে হবে এই গাড়িটার কত সালে ম্যানুফ্যাকচার, তার অকশন গ্রেড কত ছিল, বা ওই গাড়িটার অ্যাকচুয়াল কন্ডিশন কি আছে। এগুলো অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। সো লো মাইলেজ বলে যারা মার্কেটিং করে তাদের উচিত, বা তাদের জন্য আমার সাজেশন হচ্ছে অ্যাকচুয়ালি লো মাইলেজ কী হবে এইটা যদি একটু আমরা যারা ইম্পোর্টার আছি বা যারা সেলার আছি তারা যদি এইটাকে একটু স্পেশালি কনসিডারেশনে নিয়ে যে লো মাইলেজকে আমরা কত মাইলেজ হলে আমরা কি হিসেবে ডিনোট করব, লাইক 10,000 হলে কি বলবো, 20,000 হলে কি বলবো, 30,000 হলে কি বলবো, 40,000 হলে কি বলবো, এগুলোকে যদি আমরা সেগমেন্ট করে ফেলতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। এটা আমার একটা ওপিনিয়ন। আচ্ছা, এটা শেষ, আমি সেকেন্ড অপশনে আসি। সেকেন্ড অপশন হচ্ছে আমি আমাদের ফেসবুক পেজে দিয়েছিলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে জাপানে একটা গাড়ি কিভাবে ইন্সপেকশন হয়। আমি একটু পোস্টটাতে যাই। কাস্টমার অ্যাওয়ারনেস হিসেবে আমার এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি করা। জাপানের গভর্নমেন্টের প্রসেসটা হচ্ছে এইরকম, কোনো গাড়ি পারচেস করার পরে ব্র্যান্ড নিউ অবস্থায় যখন থাকে, পারচেস করার পরে এটা ফার্স্ট ইন্সপেকশন করানো লাগে 3 বছর পরে। দ্যাট মিন্স 3 বছর পর্যন্ত ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে কোনো ইন্সপেকশন হয় না গভর্নমেন্টের কাছ থেকে, জাপানি গভর্নমেন্ট। আমার এই পোস্টটা করা ছিল 5 দিন আগে। তো ওরা বোধহয় এই শব্দটাকে উচ্চারণ করে শাকেন, SHAKEN। তো ভেহিক্যাল ইন্সপেকশন, প্রথম ইন্সপেকশন হয় 3 বছর পর এবং তার পরবর্তী প্রতি বছর এই ইন্সপেকশনটা করতে হয়। তো জাপানে দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম ঘটে, ফার্স্ট ইন্সপেকশনের আগে যিনি ইউজার ছিলেন উনি গাড়িটা সেল করে দিচ্ছেন, যেহেতু ইন্সপেকশন করার ক্ষেত্রে কিছু খরচের বিষয় আছে, প্লাস গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু ফাইন্ডিংস আসে, সেই ফাইন্ডিংসগুলো রিমুভ করতে গেলে তাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। ওই অর্থ ব্যয় না করে তারা অনেক সময় কি করে, গাড়িটাকে অকশনে সেল করে দিচ্ছে। ওই গাড়িটা যদি আপনার হাতে আসে সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন আপনার কিছু কাজ জমা হয়ে থাকবে গাড়িতে, হয়তো নাও হতে পারে। আর যদি ইন্সপেকশন হওয়ার পরে সব কিছু সলভ হয়ে যাওয়ার পরে আপনি গাড়িটা পারচেস করতে পারেন বা ওই ধরনের একটা গাড়ি হয়, সেই ক্ষেত্রে গাড়িটার কোয়ালিটিটা আরেকটু বেটার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। লাইক আমি যদি ধরি 3 বছরে প্রথম ইন্সপেকশন শেষ, তার মানে 4র্থ বছরের গাড়িটা আপনি কিনছেন। দ্যাট মিন্স 3 বছরের সময় একটা ইন্সপেকশন হয়ে গিয়েছে এবং 4র্থ বছরে ইন্সপেকশন হতেও পারে নাও হতে পারে, বাট 3 বছরের চাইতে 1 বছর সময়টা কম। বাট আবার ব্র্যান্ড নিউর চাইতে 3 বছর হয়ে গেলে গাড়ির যেহেতু মেকানিক্যাল পার্ট থাকে প্রচুর পরিমাণে, সেই পার্টগুলোতে একটা দুর্বলতা আসতেই পারে। আচ্ছা, তারপরে আমরা আসি পরবর্তী বছর হচ্ছে, তার পরবর্তী বছর হচ্ছে, এরকম করে প্রতি বছর একবার করে ইন্সপেকশন হতে হয়। তো আমরা যখন গাড়ি ইম্পোর্ট করি আমরা এই বিষয়টা অ্যাকচুয়ালি মাথায় নিয়ে ইম্পোর্ট করি না, বা আমাদের দেশের ইউজাররাও এই জিনিসটা মাথায় নিয়ে গাড়ি পারচেজও করে না। বাট এইটা একটা কনসিডারেশনের জায়গা, এইটা মাথায় নিয়ে যদি কেউ পারচেস করেন তাহলে উনি গেইনার হওয়ার একটা সুযোগ থাকে, বা গাড়িটা কেনার সময় তিনি একটা খরচের বিষয় মাথায় রেখে তারপরে কিনতে পারেন। যেমন সেকেন্ড হ্যান্ড গাড়ির কেনার ক্ষেত্রে যেমন একটা সবসময় সবাই একটা খরচ আগেই কনসিডার করে তারপরে গাড়িটা পারচেস করে। কারণ আমাদের দেশে নর্মাল প্র্যাকটিস হচ্ছে ইউজার যখন গাড়ি বিক্রি করে দেয়, আমাদের দেশে যেমন বিক্রি করে দেয় গাড়িটা কি করে,
গাড়িটা বিক্রি করার আগ মুহূর্তে যখন ডিসিশন হয় আমি গাড়িটা বিক্রি করে দেবো, তার কিছুদিন আগ থেকে এই গাড়ির মেনটেনেন্সগুলো প্রপারলি করে না। এতে করে গাড়িটার একটু ক্ষতিও হয়, কারণ করে না কেন, গাড়িটা যেহেতু সে বিক্রি করে দিবে এই কারণে করে না। এই খরচের এই মেনটেনেন্সটা যে না করার কারণে গাড়িটার যে খরচের জায়গাগুলো তৈরি হয়, এই খরচটা টোটালি চলে আসে তখন নেক্সট যেই ওনার তার হাতে। সো এই কারণে এই সেম এই শাকেনের মতো, শাকেন দ্যাট মিনস হচ্ছে ভেহিকেল ইন্সপেকশন জাপানে যেটা হয়, ওটা আর আমাদের দেশে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে দেওয়া দুইটা অলমোস্ট সিমিলার একটা বিষয়। এখন এই জিনিসটা কনসিডার করে যদি আমরা গাড়ি পারচেস করতে পারি তাহলে আমরা গেইনার হব সবার ক্ষেত্রে। তবে আমরা এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি জানতে পারি না এই শাকেনটা কবে হয়েছে। তবে ওই যে ইয়ার অফ ম্যানুফ্যাকচার দেখে বা মান্থ অফ প্রোডাকশন দেখে আমরা এটার একটা আনুমানিক ধারণা করে নিতে পারি। এই দুইটা বিষয়ই আজকে ছিল। আর আমাদের রেডি স্টকে বেশ কিছু গাড়ি আছে এবং আপকামিং অনেকগুলো ইউনিট আসছে, যেমন হ্যারিয়ার আসছে আপকামিং, এই মাসেই চলে আসবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে প্রিয়াস আসবে, করলা ক্রস আসবে, অনেকগুলো গাড়ি আপকামিং। আর আমাদের এক্সিস্টিং স্টকে আছে করলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, এক্সিও, প্রিয়াস। বা আপনাদের কারো যদি অন্য কোনো গাড়ি রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে বিটিআই প্রিমিয়ার মল, উত্তর বাড্ডা, গ্রাউন্ড ফ্লোরে আমরা আছি। আমাদের শোরুম ভিজিট করবেন এবং গাড়ি আমাদের কাছ থেকে পারচেস করবেন। আমরা চেষ্টা করি ভালো গাড়ি ইম্পোর্ট করার জন্য এবং কাস্টমারকে একটা ভালো গাড়ি হাতে তুলে দেওয়ার জন্য। এতে করে কাস্টমারও হ্যাপি থাকে, আমরাও স্যাটিসফাই থাকি। আসসালামু আলাইকুম।